জাতীয় সঙ্গীত না মাইনা, মুক্তিযুদ্ধকে না মাইনা, মুক্তিযুদ্ধকে না মাইনা, আপনার বিজয় দিবসকে না মাইনা, আপনার স্বাধীনতা দিবসকে না মাইনা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে একেবারে পাশে সরাই দিয়া বাংলাদেশের রাজনীতি কেউই করতে পারবে না। যত কিছু ফাইজলামি করুক না কেন, বাংলাদেশে তাদের রাজনীতি, জনগণ তাদেরকে রাজনীতি করতে দিবে না। তাদের যে জনভিত্তি ভোটের রাজনীতিতে তারা, ইট ডাজন্ট ম্যাটার। জামাতের ভোট হলো আপনার এই 4%, জামাত মাত্র 3টে সিট তার আছে, সাতক্ষীরার 1-2, আর আছে আপনার জয়পুরহাটে। আর কোন জায়গায় জামাত ইলেকশন করে আসতে পারবে না, ইলেকশন করে আসতে পারবে না। বিএনপি কিংবা আওয়ামী লীগের তার সহায়তা রাখবেই। ভোটের যদি আপনি ক্যালকুলেশন দেখেন, জামাত এককভাবে এই 3টে সিটকে তার পাইতে পারে। বিএনপির উচিত তাদেরকে ধৈর্য, শুধু বহিষ্কার না, বহিষ্কারে কিছু আসে যারা, তাদেরকে অ্যাক্টিভলি ধরে পুলিশের হাতে দিয়ে দেওয়া দরকার। ওইটা শোনার পরে অনেকের একটা কনক্লুশন আসতে পারে, এই যে যে আগুনগুলি দিছে, এই আগুনগুলি কি এরা দিছে, চাঁদাবাজির জন্য দিছে? এই কনক্লুশনে কিন্তু পাবলিক এসে যেতে পারে। সুতরাং বিএনপির এখন একটা কিন্তু ক্রিটিক্যাল ফেজে যাচ্ছে। 15 বছর 18 বছর বাক স্বাধীনতা ছিল না। আপনার যে রাইট টু অ্যাসেম্বল, যে জায়গায় জায়গায় যে মিটিং করা, মিছিল করা, এগুলিও তো আপনার ব্যাপক বাধার সৃষ্টি হতো, ধরে নিয়ে যেত, মারতো, আপনার জল কামান ব্যবহার করতো। ওইগুলি কিন্তু এখন নাই, প্র্যাকটিক্যালি ওগুলি নাই। যেটা আছে সেটা আপনার অ্যাকসেপ্টেবল লেভেলের আছে। পুলিশের হাতে তো বন্দুকও নাই, যার ফলে লোক স্বাধীনতা পেয়ে গেছে। এখন নানা জনে নানা কথা ওই বাক বাকুম পায়রার মতো বলার চেষ্টা করতেছে। এটা একটা একদিকে আমি মনে করি কি যে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার মানুষের অভিব্যক্তি, অনেক সময় দেখা যাচ্ছে একটু রাগান্বিত হচ্ছে, গালাগালি করতেছে, কিছুটা মারামারিও করতেছে। এট দ্য সেম টাইম ইটস এ সাইন অফ ভাইব্রেন্ট ডেমোক্রেসিও কিন্তু বলা যায়। কিন্তু জিনিসটা হচ্ছে যে এই সরকারের কিছু দুর্বলতার জন্য এই জিনিসগুলিকে, এই যে মানুষের যে অভিব্যক্তি, যে তাদের যে চাহিদা, তাদের যে মানে আশা আকাঙ্ক্ষা, সেগুলিকে ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারতেছে না। আপনি এখানে একটা উদাহরণ দেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবাসনের বিষয়টা, এটা সম্পূর্ণভাবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিষয়। এখানে আমরা কিন্তু শিক্ষা উপদেষ্টাকে একবারও দেখলাম না। আপনি দেখেন যে এই যেখানে এই শিক্ষার বিষয়গুলো আসে, শিক্ষা উপদেষ্টা আসছেন না কেন? তার যে হ্যান্ডেল করা দরকার, তার এখানে অনেক মেশিনারিজ আছে, অর্থাৎ তার যেমন ইউজিসির চেয়ারম্যান আছে, তারপরে তার আরো কর্মকর্তা আছে, কর্মচারী আছে, এবং সেগুলি প্রাতিষ্ঠানিক একটা মেমোরি আছে, যেটা দিয়ে সেটার মাধ্যমে এই ধরনের আন্দোলন কিভাবে দমন করতে হয় বা কিভাবে এটাকে ম্যানেজ করতে হয় সেটা আছে। ইনস্টিটিউশনাল যে মেমোরি, ইনস্টিটিউশনাল যে লার্নিং, সেগুলি আছে। ওনারা কেন আসতেছে না কেন এখানে? কেন মাহফুজ আলম কেন এখানে আসবে? তার এখানে দরকার কি? সে তো আপনার তথ্যই। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে এই এই সরকারটা হচ্ছে এই দুইজন উপদেষ্টার, ইয়াং দুজন উপদেষ্টার, ছাত্রদের উপরে এসে, তাহলে ছাত্রদের নিয়ে নেন, আরো ছাত্রদের নিয়ে নেন, জগন্নাথের ছাত্রদেরকে নিয়ে নেন, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে নেন, ছাত্রদের এই কোনো রকমের আন্দোলন থাকবে না। সেটা তো ঠিক হবে না, সেটা তো কোনো অবস্থাতেই সেটা কাম্য না। এখানে উপদেষ্টাদেরকে যার যার দায়িত্ব সেটাকে সঠিকভাবে পালন করার একটা বিষয় আছে। যেমন আপনার এই যে একটা আসছে যে পুলিশকে নিরস্ত্র করে ফেলবে, পুলিশকে সম্পূর্ণভাবে মারণাস্ত্র, লেথাল উইপন নিয়ে যাবে, এই ধরনের কথা পুলিশ বাহিনী যখন শুনে, সে তো তখন মানে ভয় পেয়ে যাওয়ার কথা। কোনো অবস্থাতেই পুলিশের হাতে যদি অস্ত্র না থাকে, তাহলে সে ডাকাতি ঠেকাইতে যাবে কিভাবে? সে চোর ঠেকাইতে যাবে কিভাবে? সে নিজেই বা কিভাবে নিজেকে জীবনেরই তো নিরাপত্তা নেই, তার জীবনের নিরাপত্তা নেই, তাহলে সে মানুষকে কিভাবে নিরাপত্তা দিবে? তাহলে সেই ক্ষেত্রে এই যে লন্ডনের ববিদের মতো একেবারে অস্ত্রবিহীন করে দিতে চাচ্ছে আমাদের এই সব উপদেষ্টারা, এটা তো ঠিক না। এই যে এইসব জায়গার জন্যই আমাদের এই হচ্ছে। তবে আমি খুব যে চিন্তিত বা দেশ কিন্তু অরাজকতার দিকে একেবারে চলে যাচ্ছে, এইটা আমি ভাবি না। এটা একটা বহিঃপ্রকাশ হচ্ছে। মানুষের নানাবিধ সমস্যা আছে, কিন্তু মানুষের সমস্যা আছে, চাঁদাবাজির সমস্যা আছে, মানুষের এখনো দুর্নীতি হচ্ছে, এখনো অব্যবস্থাপনা আছে, সেই জন্য মানুষ ক্ষিপ্ত হয়। কিন্তু এইটাকে ম্যানেজ করা যায়, ইট ইজ ম্যানেজেবল, ইট শুড বি ম্যানেজড। অনেক ধন্যবাদ, আপনার কাছে শুনবো আবারও। আমি প্রফেসর ডক্টর, আমি আরেকটা বিষয় আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম যে
এনসিপি মানে আওয়ামী লীগকে নিষিদ্ধর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির সাথে জামাতের এক ধরনের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কিসের জন্য বলে আপনি মনে করেন? এই যে দেখেন, এই জামাত হচ্ছে রাজনৈতিক বৈরাম খা, বুঝলেন? রাজনৈতিক বৈরাম খা। এরা যে আপনার এখন তারা বৈরাম খার ভূমিকা পালন করতেছে এনসিপি কে নিয়ে। তারা আওয়ামী লীগের সাথে, যেটা হাবিবুর হাবিব সাহেব ক্লিয়ারলি বললেন, ওনার তো ইতিহাস মুখস্থ। আওয়ামী লীগের সাথে তারা রাজনীতি করছে, পক্ষ হয়ে কাজ করছে। বিএনপির সাথে করে তারা দুইটা মন্ত্রিত্ব তারা নিচ্ছে। বাংলাদেশের বিএনপি এখানে একটা ভুলই করছে, যে বাংলাদেশের ফ্ল্যাগ তাদেরকে উড়াইতে দেওয়া উচিত হয় না। আপনি যদি হাইন্ডসাইটে চিন্তা করেন, যে আজকে দেখেন যে এনসিপি একটা মিটিং করছে, সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। আপনি যত কিছুই বলেন, কিছু কিছু বিষয় আছে তো সেটেলড ইস্যু, সেগুলিতে নিয়ে গন্ডগোল করা যায় না। জাতীয় পতাকা, জাতীয় ইস্যু, মুক্তিযুদ্ধ, আপনার যে 16ই ডিসেম্বর, আপনার 25শে মার্চ, 26শে মার্চ স্বাধীনতা তাদের দিবস। গতকালকে একজন যুক্ত ছিলেন, উনি বলেছেন যে ওই সময় আজানের সময় ছিল নাকি এরকম ছিল। আজানের সময় ছিল, সেজন্য আজানের সময় তারা আবার হইচই করছে কেন? তারা কি কি ধরনের কথা? আজানের সময় যারা গান গাইতেছিল, যদি আজানের সময় তারা গানই গায়, তাহলে যারা যারা গান গেছে তাদের ই হবে, আল্লাহ সেটা দেখবে। কিন্তু উনরা যে হইচই করছে, সেটা আমরা ক্লিয়ারলি দেখছি। ওরা এই গান তো গায় না, ওরা তো জাতীয় সঙ্গীত গায় না। জাতীয় সঙ্গীত যদি না মানে, জাতীয় সঙ্গীত না মাইনা, মুক্তিযুদ্ধকে না মাইনা, আপনার বিজয় দিবসকে না মাইনা, আপনার স্বাধীনতা দিবসকে না মাইনা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে একেবারে পাশে সরাই দিয়া বাংলাদেশের রাজনীতি কেউই করতে পারবে না, যত কিছু ফাইজলামি করুক না কেন। বাংলাদেশে তাদের রাজনীতি, জনগণ তাদেরকে রাজনীতি করতে দিবে না। এসব বিষয় কিন্তু বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, মেজর পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কিন্তু এই 53-54 বছরে এক ধরনের ঐক্যবদ্ধ গড়ে উঠছে। সেই ঐক্যবদ্ধকে অস্বীকার করার কোনো উপায় নাই। এখানে আপনি ইলেকশনের রাজনীতি একটা, আপনার ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি একটা, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে, বাংলাদেশের মূল চেতনার ক্ষেত্রে কিন্তু আমি যে জিনিসটা দেখি, ব্রডলি তারা এক কথাই করে। যারা করে না তারা কিন্তু ফ্রিঞ্জ মানে গ্রুপ, তাদের কিন্তু আপনার তেমন কোনো ভূমিকাও নাই, তাদের জনসমর্থনও নাই। 4%, 5% উপরে তারা উঠতেই পারে না। এখানে মেজরিটি জনগণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। এখানে যে তারা এই এনসিপি একটা একটা আমি আশান্বিত ছিলাম যে এনসিপি একটা গুণগত পরিবর্তন আনবে বাংলাদেশের রাজনীতিতে। তারা সেটা পারলো না। তাদের নানাবিধ দুর্বলতার জন্য তারা একদম ওই আছে না, যে আতশবাসীর মতো হয়ে গেল, অনেক উপরে উঠে গেল, আবার ধপাস করে পড়ে গেল। এখন জামাত সেখানে গেছে, জামাতের সহায়তা জামাতের সহায়তা নেয় মিটিং এ লোক আসার জন্য। জামাত সেখানে চলে আসতেছে, টুপি পরে ঠোরা আচ্ছা দেখাইতেছে যে উই আর দ্য সেভিয়ার, তোমরা আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে গাইডেন্স দেব, আমাদের ইসের মধ্যে তোমরা থাকবা। এই অর্থাৎ বৈরম খা, মানে ওই যে সে আকবর যখন ইয়াং সে ছিল, ওই ধরনের তারা গাইডেন্স তারা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা খুব যে কিছু হবে তা না। বাংলাদেশের এই পরিস্থিতি, মানে আন্দোলন আদায়ের মানে দাবি আদায়ের পরের দিনে তো তারা মাহফুজ আলম স্ট্যাটাস দিল, তারপরে এনসিপি থেকে স্ট্যাটাস দেওয়া হলো জামাতের বিরুদ্ধে। সেটা তো হলো না। ওই স্ট্যাটাসে শুনেন, রাজনীতিটাকে আপনার টোটালি আপনার ফেসবুক স্ট্যাটাস কেন্দ্রিক করে ফেলেন, তাহলে তো হবে না। সেখানে মিটিং এর বিষয় আছে, সেখানে মিছিলের বিষয় আছে, সেখানে তাদের ইন্টারঅ্যাকশন আছে জনগণের সাথে, তাদের যে একটা জনগণের পারসেপশন কি সেগুলিও আছে। শুধু একজনের স্ট্যাটাস দিল, সেখানে সে বাধা দেয় নাই কেন? যখন এই গানের ওরা বাধা দিচ্ছে, তখন তো এদের প্রতিবাদ করা উচিত ছিল, যে জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের সবাই শ্রদ্ধা জানানো উচিত। যা কিছুই হোক, যে এনসিপি আর জামাতের যদি হয়, মানে একটা কোয়ালিশন হয়, এটা হবে সেই 0+0 is equal to 0 or maybe 1। এখানে তাদের যে জনভিত্তি ভোটের রাজনীতিতে, তারা ইট ডাজন্ট ম্যাটার। জামাতের ভোট হলো আপনার এই 4%, জামাত মাত্র 3টে সিট তার আছে, সাতক্ষীরার 1-2, আর আছে আপনার জয়পুরহাটে। আর কোন জায়গায় জামাত ইলেকশন করে আসতে পারবে না।
ইলেকশন করে আসতে পারবে না। বিএনপি কিংবা আওয়ামী লীগের তার সহায়তা লাগবেই। ভোটের যদি আপনি ক্যালকুলেশন দেখেন, জামাত এককভাবে এই 3 সিটকে তারা পাইতে পারে। এবং একবার যখন এককভাবে করছে 96-এ খুব সম্ভব, এককভাবে 96-এ জুনের ইলেকশনে তারা কিন্তু 3টে সিটি পাইছে, 3টার বেশি তারা সিটি পায় নাই। তাদের বিএনপি দরকার, তাদের বিএনপি দরকার, নাহলে আওয়ামী লীগ দরকার। আওয়ামী লীগ তারা রিক্রুট করতেছে তো, আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়ে এখন তারা আওয়ামী লীগের লোকজন মালে গনিমত হয়ে গেছে, তাদেরকে রিক্রুট করতেছে। এটা শুনেন, রাজনীতিতে অনেক আগলি জিনিস আছে। এইসব আগলি ফেজ পার হয়ে একটা সময় আসবে যখন এই বাংলাদেশে চাঁদাবাজ উঠে যাবে, দুর্নীতি উঠে যাবে, আপনার এই যে বৈষম্য হীন হয়ে যাবে একটা সমাজ। একটা ভালো একটা দিন আমি দেখতেছি, তবে ইট উইল টেক টাইম। এটা যদি আমরা মনে করি যে 3 মাস 6 মাস ডিসেম্বরের মধ্যে হবে, তা না। আমাদের কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে মাস্তান বলেন, এই যে মাস্তান, আপনি দেখেন এই যে হাবিবুর রহমান সাহেব হয়তো শুনছেন যে রিয়াদ চৌধুরী নামে একজনের, আমি শেয়ারও করছি, যে কিভাবে হুমকি দিচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়াল, আপনাকে আগুন দিয়ে দেবো। তাহলে এখন এইসব লোকদেরকে বিএনপির উচিত তাদেরকে ধৈর্য, শুধু বহিষ্কার না, বহিষ্কারে কিছু আসে যায় না, তাদেরকে অ্যাক্টিভলি ধরে পুলিশের হাতে দিয়ে দেওয়া দরকার। ওইটা শোনার পরে অনেকের একটা কনক্লুশন আসতে পারে, এই যে আগুনগুলি দিছে, এই আগুনগুলি কি এরা দিছে, চাঁদাবাজির জন্য দিছে? এই কনক্লুশনে কিন্তু পাবলিক এসে যেতে পারে। সুতরাং বিএনপির এখন একটা কিন্তু ক্রিটিক্যাল ফেজে যাচ্ছে। তাদের জায়গায় জায়গায়, আমি গ্রামে যাই, আমি জানি তারা কিন্তু নেমে গেছে, এবং পাবলিক ভাবতেছে এটা কি আওয়ামী লীগের একটা প্রতিরূপ নাকি, আওয়ামী লীগের অপিট নাকি। এই জিনিস, এই কনসেপ্টটা আসলে কিন্তু বাংলাদেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। এখন সময় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলেমিশে এই বিএনপির নেতৃত্বের উচিত হবে, যেখানে যত চাঁদাবাজ আছে এদেরকে চিহ্নিত করা, এদেরকে ধরা দেওয়া। তাহলে আমরা একটা ভালো দিকে যাইতে পারবো। আমরা চাই এই যে 16 বছর 18 বছর আমরা যে সাফার করলাম, তার আগেও তো সাফার করছি। বিএনপি আমলেও যে একেবারে সুখে শান্তিতে ছিলাম, সবকিছু দুধ আর মধুর বন্যা বইতো, তা তো না। বাংলাদেশের এই যে রাজনীতি, বাংলাদেশের 54 বছরের রাজনীতির মধ্যে মাঝে মাঝে সুবাতাস বইছে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আপনার কাল বৈশাখী ছিল। জনগণ কিন্তু খুব একটা সুবিধা করতে পারে নাই। এখন একটা সুযোগ হয়েছে। আমরা মনে করি যে ডক্টর ইউনূসের একটা বিরাট সুযোগ আছে যে বাংলাদেশকে রাজনীতি থেকে ক্লিন করা। রাজনীতি কইরা একটা লোক এই 500 কোটি টাকার মালিক হবে, এই সিস্টেম যেন না থাকে। এইগুলির জন্য প্রথমে আপনার করা দরকার, সংস্কার করা দরকার। সেই জন্য আমি সবসময় বলি এই সংস্কার কমিশনগুলির কথা, আপনারা সেই সংস্কার করেন যে সংস্কারে একজন এমপি টাকা দিয়ে যেন ইলেক্টেড হয়ে আসতে পারে না, একজন এমপি যেন সন্ত্রাস দিয়ে ইলেকশন করে আসতে পারে না, একজন ডিসি যেন এই রাজনৈতিক দলের কথা অনুসারে কাউকে জিতেই না দেয়, যেটা আমরা দেখছি 2024 সালে, 2018 সালে, 14 সালে। এই যে ওসিদেরকে, ডিসিদেরকে আমরা দোষ দেই, আমরা তো তাদেরকে বন্দী করে রাখছি। তাদেরকে এই রাজনীতির হাত থেকে, রাজনীতিবিদদের হাত থেকে, পলিটিক্যাল পার্টির হাত থেকে মুক্ত করে তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তারা যেন তাদের যে ন্যায্য যে অধিকার, ন্যায্য যে কার্যক্রম, সেটা যেন চালাই যেতে পারে। এবং একজন লোক রাজনীতিক হইলো, মন্ত্রী হলো, এমপি হলো, উপজেলা চেয়ারম্যান হলো, সে যে লুটপাট করবে তার বিরুদ্ধে বিল্ট ইন সিস্টেম ডেভেলপ করতে হবে। রাজনীতি করবে সেবার জন্য, এবং তার জন্য যে ভাতা দেওয়া আছে, দিয়ে আসছে, বাড়ি দিয়ে আছে, অনেক কিছু দিয়ে আছে। তারপরে কেন এই লুটপাট করবে? যারা এই লুটপাট গুলো অতীতে করছে তাদের পানিশমেন্ট দেওয়া উচিত। তাদেরকে যদি ছাড়ে দেওয়া হয়, এই যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কি কমিশন নাকি একটা কি করতে চাচ্ছে সরকার, আমি এটা প্রবল বিরোধিতা করি। কিসের রিকনসিলিয়েশন? যে লোক চাকরির জন্য 5 লাখ টাকা নিচ্ছে, একটা পুলিশের চাকরির জন্য, একটা দপ্তরি চাকরির জন্য 3 লাখ টাকা নিচ্ছে, 7 লাখ টাকা নিচ্ছে, এই যে করছে, তার কিসের রিকনসিলিয়েশন? সে থাকবে জেলে। যদি জেল বাড়াইতে হয় আপনি জেল বাড়াবেন, আপনি যদি ট্রাইব্যুনাল করতে হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ট্রাইব্যুনাল করে ধরে ফেলান। এইসব অপরাধীরা যেন সমাজে না থাকতে পারে, যাতে ফিউচারের রাজনীতিবিদরা তারা যেন তাদেরকে উদাহরণ থাকে যে আমার আগের এমপি এখন জেলে আছে।